আমরা আরম্ভ করছি বিবর্তনের কৌশল। ইউনিট 2 তে একবারে লাস্ট চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা আগেরটাই পড়ে এসেছি যে বিবর্তন, পৃথিবীতে বিবর্তন হয়েছে বা জীবের উৎপত্তি হয়েছে সেই কথা আমরা জেনে এসেছি। আমরা এই চ্যাপ্টারে জানবো বিবর্তনের কৌশল, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথমে আছে বিভেদ। আমরা বিভেদের কথা কিন্তু আগে পড়ে এসেছি, একবারে ফার্স্ট চ্যাপ্টার বংশগতি ও বিভেদ। দেখবি বিভেদকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, সোমাটিক বিভেদ আর হচ্ছে জার্মিনাল বিভেদ। সোমাটিক বিভেদ বিভিন্ন কারণে হয়, পরিবেশগত কারণ, তারপরে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যের বারবার করে প্র্যাকটিসের ফলে যে সমস্ত বিভেদগুলো উৎপন্ন হয় সেগুলো আমরা পড়ে এসেছি। কন্টিনিউয়াস বিভেদ, ডিসকন্টিনিউয়াস বিভেদ, সাবস্টেন্সিভ, মেরিস্টিক, এরকম বিভেদগুলো আমরা সব পড়ে এসেছি। এখানেও কিন্তু একই জিনিসগুলো আছে, আমরা বিভেদটা বলছি না, আমরা একেবারে ফার্স্ট চলে যাচ্ছি সেটা হচ্ছে কি মিউটেশন। আমরা আগের দিন বলেছিলাম যে অভিব্যক্তিকে বা বিবর্তনকে ড্রাইভ করার জন্য, বিবর্তনের কে পরিচালনা করার জন্য কিছু কিছু ড্রাইভিং ফোর্স আছে, কিছু কিছু চালিকা শক্তি আছে। জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, হারি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, প্রাকৃতিক নির্বাচন আর হচ্ছে মিউটেশন। আমরা এই 6টা ড্রাইভিং ফোর্সকে এখানে ইন ডিটেলস আলোচনা করব। আমরা প্রথমে যাচ্ছি সেটা হচ্ছে মিউটেশন বা হচ্ছে পরিব্যক্তি। অভিব্যক্তি সৃষ্টির ক্ষেত্রে, বিবর্তন উৎপত্তির ক্ষেত্রে, প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে এই বিবর্তন সৃষ্টির জন্য মিউটেশন বা পরিব্যক্তি কি করে না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ জীবের মধ্যে যে মিউটেশন সৃষ্টি হবে, জীব যে পরিব্যক্তি সক্ষম হবে, সেই পরিব্যক্তিতে সক্ষম হওয়ার জন্য জীব নতুন বৈশিষ্ট্য অর্জন করে এবং তার ফলে নতুন প্রজাতির কি হয় না, উৎপত্তি হয়। আমরা এই চ্যাপ্টারে ফার্স্ট ড্রাইভিং ফোর্স হিসেবে পরিব্যক্তির কথা আলোচনা করব। পরিব্যক্তি কি না, দেখ, পরিব্যক্তি জীবের পরিবর্তন, এবং সেই জীবের পরিবর্তন হচ্ছে আকস্মিক পরিবর্তন। জীবের সেই পরিবর্তন হচ্ছে আকস্মিক পরিবর্তন। এবার আকস্মিক পরিবর্তন হবে কেন, সেটা ক্রোমোজোমের পরিবর্তনের হওয়ার ফলে বা জিনের পরিবর্তন হওয়ার ফলে, আমরা দুটোই পড়ব। তবে মেনলি বিজ্ঞানীরা বলছে যে পরিবর্তন বলতে জিনের পরিবর্তন। জিনের যদি আকস্মিক পরিবর্তন হয় তাহলে তাকেই আমরা কি বলবো, মিউটেশন। কিন্তু একটা সময় বলা হতো যে ক্রোমোজোমের পরিবর্তন কিন্তু মিউটেশন। ক্রোমোজোমের যদি পরিবর্তন ঘটে সেটাও কিন্তু প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে বা মিউটেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আধুনিক জীববিদরা বলছেন, যারা মলিকিউলার বায়োলজিস্ট, যারা মিউটেশনকে মলিকিউলার লেভেলে গবেষণা করছেন,
তারা বলছেন যে ক্রোমোজোমের যে আকস্মিক পরিবর্তন, ক্রোমোজোমের যে গঠনগত পরিবর্তন বা ক্রোমোজোমের যে সংখ্যাগত পরিবর্তন, যদিও মিউটেশন, কিন্তু আমরা এখানে মিউটেশন না বলে একে আমরা কি বলবো, ক্রোমোজোমাল অ্যাবারেশন, ক্রোমোজোমীয় অসঙ্গতি। জিনের যদি আকস্মিক পরিবর্তন হয় তখন তাকে বলা হবে জিন মিউটেশন, আর ক্রোমোজোমের যদি আকস্মিক পরিবর্তন হয় তখন আমরা তাকে বলবো কি, ক্রোমোজোমাল অ্যাবারেশন। ক্রোমোজোমের ক্ষেত্রে মিউটেশন না বলে, ক্রোমোজোমের ক্ষেত্রে মিউটেশন না বলে আমরা যে টার্মটা ইউজ করবো সেটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশন। যাই হোক না কেন, ক্রোমোজোমের পরিবর্তন হোক বা জিনের পরিবর্তন হোক, যাই পরিবর্তন হোক না কেন, সেটা কিন্তু আকস্মিক পরিবর্তন হবে। ধীরে ধীরে পরিবর্তন মানে সেটা হচ্ছে বিবর্তন। যখন পরিবর্তন মন্থর হবে তখন কিন্তু আমরা তাকে বলবো বিবর্তন, আর যখন পরিবর্তন আকস্মিক হবে তখন আমরা তাকে কি বলবো, মিউটেশন। তবে এই মিউটেশন, বিবর্তন, তারা কিন্তু সঞ্চারণযোগ্য নয়। বিবর্তন কিন্তু এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হতে পারে না, কিন্তু পরিব্যক্তি সবসময় সঞ্চারণযোগ্য। তাহলে সঞ্চারণযোগ্য জীবের মধ্যে যে আকস্মিক পরিবর্তন সৃষ্টি হয় তাকেই আমরা কি বলবো, পরিব্যক্তি। তাহলে দেখ, এরা এক জনু থেকে পরবর্তী জনুতে যাবে, জনিত্রী থেকে অপত্যের মধ্যে সঞ্চারিত হবে, এবং এদের উৎপত্তি কিন্তু আকস্মিক। এরা কিন্তু হঠাৎ করে কি হবে, উৎপত্তি হবে। তাহলে মিউটেশন কি? মিউটেশন হচ্ছে জীবের মধ্যে সৃষ্ট, জীবের মধ্যে সৃষ্ট যে আকস্মিক পরিবর্তন, যে আকস্মিক পরিবর্তন এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় তাকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। তাহলে যখন জীবের মধ্যে সঞ্চারণযোগ্য কোনো আকস্মিক পরিবর্তন সৃষ্টি হয়, সেই সঞ্চারণযোগ্য আকস্মিক পরিবর্তনকে আমরা কি বলবো, মিউটেশন। এইবার দেখ, কিছু কিছু মিউটেশন আছে যে মিউটেশনগুলো প্রকৃতিতে আপনা আপনি ভাবে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়, তার জন্য কিন্তু অন্য কেউ দায়ী নয়। হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে মিউটেশন ঘটছে। এই রকম যে মিউটেশন, যে সমস্ত মিউটেশন প্রকৃতিতে আপন নিয়মে সংগঠিত হয়, যার জন্য কোনো এজেন্ট নেই, যার জন্য কোনো ফ্যাক্টর নেই, যার জন্য কোনো কারণ নেই, এই রকম যে মিউটেশন, এই রকম মিউটেশনকে আমরা কি বলবো, এই রকম মিউটেশনকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিব্যক্তি, বা একে আমরা কি বলি, স্পন্টানিয়াস মিউটেশন। তাহলে স্পন্টানিয়াস মিউটেশন কাকে বলে, স্বতঃস্ফূর্ত পরিব্যক্তি কাকে বলবো না, এই সকল পরিব্যক্তি বা এই প্রকার পরিব্যক্তি প্রকৃতিতে আপন নিয়মে সংগঠিত হয়, আপনা আপনি ভাবে উৎপন্ন হয়। এর জন্য বাইরে থেকে কিন্তু কোনো এজেন্ট দায়ী নয়।
এইরকম পরিব্যক্তিকে আমরা বলবো কি না স্বতঃস্ফূর্ত পরিব্যক্তি। এর উল্টো একটা আছে, উল্টোটাকে আমরা কি বলি? প্রণোদিত পরিব্যক্তি, বা এদেরকে আমরা কি বলবো? ইনডিউসড মিউটেশন। কৃত্রিমভাবে যখন মিউটেশন সৃষ্টি করা হবে, আমরা জানি মনে হয় যে সকল পদার্থ মিউটেশন তৈরি করে সৃষ্টি করে তাদেরকে কি বলা? মিউটাজেন। সেটা কেমিক্যাল মিউটাজেন হতে পারে, সেটা ফিজিক্যাল মিউটাজেন হতে পারে, আর সেটা বায়োলজিক্যাল মিউটাজেন হতে পারে। কেমিক্যাল মিউটাজেন কারা? রাসায়নিক যে সমস্ত বস্তু যারা মিউটেশন তৈরি করে, যেমন হচ্ছে নাইট্রাস অ্যাসিড, ইথাইল ইথেন সালফোনেট, ইথাইল মিথেন সালফোনেট, নাইট্রোজেন মাস্টার, 2-অ্যামাইনো পিউরিন, 5-ব্রোমোইউরাসিল, এইগুলোকে আমরা বলবো কি? কেমিক্যাল মিউটাজেন। কিছু কিছু ক্ষেত্রে এক্স রে, আলট্রাভায়োলেট রে যারা কি করে? মিউটেশন তৈরি করে, যাদেরকে আমরা বলবো কি? ভৌত মিউটাজেন। কিছু কিছু বায়োলজিক্যাল মিউটাজেন আছে, ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট। ক্রোমোজোমের একটা স্থান থেকে আরেকটা স্থানে জিন কি হয়? লাফিয়ে যায়, জাম্পিং জিন বলা হয়। তাহলে দেখ, ক্রোমোজোম তো জিন, তো জিনের একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে, তো একটা বেস থাকবে, তো তাহলে সেটাই হচ্ছে কি? অরিজিনাল জিন। এবার ধর এই জায়গা থেকে জিনটা লাফিয়ে এই জায়গায় গেল, একই ক্রোমোজোমের মধ্যে হতে পারে না দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে হতে পারে। যদি জিন যদি একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমোজোমে বা একটা ক্রোমোজোমের বিভিন্ন স্থানে যদি লাফিয়ে চলে যায়, তাহলে কি হবে? ক্রোমোজোমে জিনের পরিবর্তন ঘটবে, তো জিনের সজ্জাক্রমের পরিবর্তন ঘটবে। তো তাহলে পরিবর্তন মানে কি? মিউটেশন। এইরকম যে যারা ক্রোমোজোমের এক স্থান থেকে অন্য স্থানে বা দুটো ক্রোমোজোমের মধ্যে যারা স্থান পরিবর্তন করে, এইরকম জিনকে আমরা বলি জাম্পিং জিন। জাম্প করছে বলে, জিনটা লাফিয়ে যাচ্ছে বলে, বা এদেরকে আমরা বলি ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট, এসিডিএস এলিমেন্ট বলে একটা এলিমেন্ট আছে, কাপ্পা পার্টিকেল বলে একটা পার্টিকেল আছে। এরা কি করে না ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট বা জাম্পিং জিন হিসেবে কাজ করে, যারা কি করে না মিউটেশন তৈরি করে। তাহলে দেখ, যখন ফিজিক্যাল মিউটাজেন যখন প্রয়োগ করা হবে, যখন কেমিক্যাল মিউটাজেন প্রয়োগ করা হবে, যখন বায়োলজিক্যাল মিউটাজেন প্রয়োগ করা হবে, তাহলে কৃত্রিমভাবে মিউটেশন তৈরি হবে। তো এটা যেমন প্রকৃতিতে আপনা আপনি নিয়মে তৈরি হয়েছিল, এই মিউটেশন কিন্তু আপনা আপনি ভাবে হবে না। এখানে কি হবে না মিউটেশনকে বাইরে থেকে কৃত্রিমভাবে কি করা? তৈরি করা হবে। তাহলে যে সকল মিউটেশন বা পরিব্যক্তি কৃত্রিমভাবে সৃষ্টি হয়, তাদের প্রণোদিত পরিব্যক্তি বলে। তাহলে এই গেল কি? প্রণোদিত পরিব্যক্তি। 3 নম্বর, আমরা এক ধরনের মিউটেশনকে বলবো হার্মফুল মিউটেশন, ক্ষতিকারক পরিব্যক্তি। তার মানে নামটা শুনে আমরা বলতে পারছি, দেখতে পাচ্ছি যে এই প্রকার মিউটেশন জীবদের কি করবে? ক্ষতি সাধন করবে, এবং এমনভাবে ক্ষতি সাধন করবে। কোনো কোনো ক্ষতিকারক মিউটেশন আছে যারা জীবদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। যে সকল ক্ষতিকারক মিউটেশন মানুষের মৃত্যু ঘটায় তাদেরকে আমরা বলি লেথাল মিউটেশন। আর ক্ষতিকারক মিউটেশন হচ্ছে যারা কি করবে? জীবদের ক্ষতি করবে। তাহলে যে সকল মিউটেশনের ফলে জীবদের ক্ষতি হয়, তাদের তাদের ক্ষতিকারক
পরিব্যক্তি বলে। তাহলে এখানে কি করবে না মিউটেশন জীবদের ক্ষতি সাধন করবে। এক ধরনের মিউটেশনকে আমরা বললাম কি লেথাল মিউটেশন। তার মানে যে সকল ক্ষতিকারক মিউটেশন জীবদের মৃত্যুর কারণ। কিছু কিছু মিউটেশন আছে সেগুলো যখন জীবদের সৃষ্টি হবে তখন জীবদের মৃত্যু অনিবার্য, তখন আমরা তাদেরকে কি বলবো লেথাল মিউটেশন। তাহলে যে সকল ক্ষতিকর মিউটেশনের ফলে জীবদের মৃত্যু ঘটে তাদের লেথাল মিউটেশন বলে। 5 নম্বর হচ্ছে কিন্তু আজকে আসবি না তো। আপনি তো বললেন যে বৃহস্পতিবার দিন আসবেন, তো ওই জন্য ইংলিশটা চেঞ্জ করলাম। তাহলে আমরা যদি লেথাল মিউটেশন যাই তাহলে লেথাল মিউটেশন কি না এরা জীবদের কি করে না মৃত্যু ঘটায়। 5 নম্বর হচ্ছে উপকারী মিউটেশন। দেখ যেমন ক্ষতিকারক মিউটেশন আছে তেমন ভাবে কি আছে না উপকারী মিউটেশন আছে। আমি একটা উদাহরণ দিই। গামা গার্ডেন বলে একটা গার্ডেন তৈরি করা হয়েছে। গামা গার্ডেন মানে সেখানে গামা জন্মানো হয় না, সেখানে গামা রশ্মি উৎপন্ন করা হয়। এবার পেনিসিলিয়াম নোটেটাম নামক যে ছত্রাক, সেখান থেকে আমরা কি জানি পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় জানি। এবার ওই পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাককে বাইরে থেকে কৃত্রিমভাবে কি করা হয় না গামারে প্রয়োগ করা হয়। তার ফলে কি হবে পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাকে কি হবে মিউটেশন তৈরি হবে, এবং সেই মিউটেশনের ফলে পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক অধিক পরিমাণে কি করে না পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করে। তাহলে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক মানুষের ক্ষেত্রে কি উপকারী ভূমিকা পালন করে। তার মানে গামা গার্ডেনে গামা রশ্মি পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাকে যে মিউটেশন তৈরি করবে সেই মিউটেশনকে আমরা কি বলবো উপকারী মিউটেশন। তাহলে যে মিউটেশন জীবদের উপকার করে তাদের উপকারী মিউটেশন বলে। এক ধরনের মিউটেশনকে আমরা বলি নিউট্রাল মিউটেশন। নিরপেক্ষ মিউটেশন। তার মানে এদের উপকারী ভূমিকাও নেই, এদের অপকারী ভূমিকাও নেই। উপকারী আর অপকারী কোনো ভূমিকা থাকে না বলে এদেরকে আমরা বলি কি নিউট্রাল। তাহলে যে সকল মিউটেশনে উপকারী এবং অপকারী কোনো ভূমিকা থাকে না বা কোনো ভূমিকা নেই, তাদের নিরপেক্ষ মিউটেশন। তাহলে এই
মোটামুটি ভাগ, এছাড়াও আরো হতে পারে ধর প্রকটধর্মী অ্যালিলের যদি মিউটেশন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্রকটধর্মী অ্যালিলের মিউটেশন হতে পারে, তখন আমরা তাকে বলবো প্রকটধর্মী মিউটেশন। যদি প্রচ্ছন্নধর্মী অ্যালিলের মিউটেশন হতে পারে, তখন আমরা তাকে বলবো প্রচ্ছন্নধর্মী মিউটেশন ইত্যাদি। তাহলে এই হচ্ছে এইভাবে প্রকৃতিতে কি হয়, মিউটেশন তৈরি হয়, এইভাবে প্রকৃতিতে মিউটেশন সৃষ্টি হয়। আমরা এরপরে যেটা যাবো সেটা হচ্ছে মিউটেশনের প্রকারভেদ। স্যার ক্যান্সার কি একটা মিউটেশন? ক্যান্সার ক্যান্সার এক ধরনের মিউটেশন, জিনের মিউটেশনের কারণে অনেক সময় হতে পারে। ক্যান্সার শুধুমাত্র যে ক্যান্সার মিউটেশন নয়, ক্যান্সারের অনেক কারণ আছে। ওয়ান অফ দ্য কারণ মিউটেশন হতে পারে। আমরা যখন ক্যান্সার প্রবলেম বলবো আছে কমাস আছে, স্যার আমি কমাস ওই জুলাই থেকে রেখে দেওয়া, টাকা পয়সা ছোঁয়াবে না। কিন্তু এটা তো মানে বলতে গেলে বিয়ের ক্ষেত্রে কোয়া ওটা কি করতে গিয়ে বসে তো ভালো না। হ্যাঁ। মানে যে কোয়া ক্যান্সার কোয়াটা ভালো, কিন্তু ফলাফল বসে দিতে রেখে গেল দুটো বংশবিদ্যা হচ্ছে না, তাদের ভাষা এটা বলে দিতে পারে না, আমি বলছি তো যে মিউটেশন যে একমাত্র কারণ না, ক্যান্সারের অনেক কারণ আছে, অনেক কারণ, অনেক কারণ আছে। একটা কারণ হলেও হতে পারে, কিন্তু এখনো বিজ্ঞানীরা সেরকম জোর দিয়ে বলতে পারছেন না যে ক্যান্সার হচ্ছে মিউটেশন। আছে আমাদের এর পরের চ্যাপ্টারই তো রোগ শাস্ত্র, ওখানেই ক্যান্সার আছে। আচ্ছা, চ্যাপ্টার ভালো ভালো চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, কিন্তু অনেকে কিন্তু হারিয়ে ফেলছে, এই হচ্ছে মুশকিল। কারণ সায়েন্স আর স্যার যাচ্ছে ব্যাগে আছে সে কার্ড মারি দিয়ে আপনি যাচ্ছে আমরা এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে মিউটেশনের প্রকারভেদ। আমরা মিউটেশনকে দুটো ভাগে ভাগ করি। কি কি? এক ধরনের মিউটেশনকে বলা হয় জিন মিউটেশন, জিনগত না করে জিন মিউটেশন। আমরা জানি জিন কোথায় অবস্থান করে, ক্রোমোজোমে। এবার ক্রোমোজোমের অন্তর্গত জিন আকস্মিক পরিবর্তন হলে যে মিউটেশন তৈরি হয় তাকে আমরা বলবো কি জিন মিউটেশন। অর্থাৎ এই মিউটেশন যদি জিনে যদি আটকে থাকে, আমরা এখনই বলে এসেছি। আরেকজনের মিউটেশন কি? ক্রোমোজোমে যদি আকস্মিক পরিবর্তন হয়, তবে তাকে আমরা ক্রোমোজোম মিউটেশন না বলে আমরা কি বলেছি, অ্যাবারেশন, ক্রোমোজোমাল অ্যাবারেশন। তবে সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ মিউটেশন। ক্রোমোজোমাল অ্যাবারেশন মানে ক্রোমোজোমীয় অসঙ্গতি, মানে ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন। সে গঠনগত পরিবর্তন হতে পারে, না হলে তার সংখ্যাগত পরিবর্তন হতে পারে। যাই পরিবর্তন হোক না কেন সেটাও কিন্তু পরিবর্তন, তাকেও কিন্তু মিউটেশন বলা। তবে মোর স্পেসিফিক্যালি খুব যদি মাইনর দৃষ্টিভঙ্গিতে যে বলা হয়, তাহলে তাকে মিউটেশন না বলে আমরা কি বলি না, অ্যাবারেশন বলি। তাহলে ক্রোমোজোমের অবস্থিত জিনের আকস্মিক পরিবর্তনের ফলে যে মিউটেশন সংঘটিত হয় তাকে জিন মিউটেশন বলে। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
এই জিন মিউটেশন হচ্ছে দুই প্রকারের। কি কি? এক ধরনের মিউটেশনকে বলা হয় বেস প্রতিস্থাপন মিউটেশন। আচ্ছা, আমরা একটু খালি ছেড়ে গেছি, একটু খালি বলে দিচ্ছি। আমরা এই যে জিন মিউটেশন আমরা বলছিলাম, এই হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের জিন অবস্থান করে কোথায়? এখানে। এটাকে আমরা কি বলি? লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, এই নির্দিষ্ট স্থানকে আমরা কি বলি? লোকাস। এই লোকাসে কি আছে? না একটা জিন আছে ক্যাপিটাল এ। তাহলে এই ক্যাপিটাল এ জিনের কি হবে? আকস্মিক পরিবর্তন হবে। তো তাহলে এটা কি হয়? একটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো ক্রোমোজোমে অবস্থিত জিনের আকস্মিক পরিবর্তনের ফলে সৃষ্ট মিউটেশনকে আমরা কি বলবো? জিন মিউটেশন। জিন অবস্থান করে কোথায়? ক্রোমোজোমের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে, একটা নির্দিষ্ট স্থানে, যাকে বলা হচ্ছে লোকাস। তাহলে লোকাসে জিনের পরিবর্তন ঘটছে। তো তাহলে একটা বিন্দুর মধ্যে কি আছে? সীমাবদ্ধ আছে। তো যার জন্য এই জিন মিউটেশনকে আমরা বলি, জিন মিউটেশনের আরেকটা নাম হচ্ছে কি? জিন মিউটেশনের আরেকটা নাম হচ্ছে পয়েন্ট মিউটেশন, বা একে আমরা কি বলি? না বিন্দু পরিব্যক্তি। তাহলে কেন বিন্দু পরিব্যক্তি বলা হয়? না বিন্দু পরিব্যক্তি এই কারণে বলা হয়, যেহেতু জিন ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, লোকাসে অবস্থানকারী জিনের আকস্মিক পরিবর্তন হয় বলে, যার জন্য এটাকে আমরা বলি কিনা পয়েন্ট মিউটেশন। এই পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন হচ্ছে দু ধরনের। একটাকে আমরা বলবো কি? বেস প্রতিস্থাপন মিউটেশন। কি? জিন মিউটেশন। তো জিন মানে কি? ডিএনএ। ডিএনএ দেওয়া আছে এ টি জি সি টি এ, এরকম আছে। তো এই তো জিন। ডিএনএ মানে তো আর কিছু না। ডিএনএ মানে তো এরকম জিন। এইবার ধর এই টিটার জায়গা এ সি জি সি টি এ, অরিজিনাল সিকোয়েন্স কি ছিল? থাইমিন ছিল। থাইমিনের জায়গায় কে এলো? সাইটোসিন। তাহলে একটি বেশ অপর একটি বেশ দ্বারা কি হলো? সাবস্টিটিউট ঘটলো, প্রতিস্থাপিত হলো। বা ধর এরকম হতে পারে, এ এখানে জি চলে এলো, টি আসতে পারে, সি আসতে পারে, জি আসতে পারে, যেও একটা আসতে পারে। তো তারপরে ধর জি সি টি এ। সি মানে কি? সাইটোসিন। ছিল কি? থাইমিন। থাইমিন কি? পিরিমিডিন বেশ। পিরিমিডিনের জায়গায় কে এলো? পিরিমিডিনই এলো। সাইটোসিনও কি? পিরিমিডিন ছিল। পিরিমিডিনের জায়গায় এলো কে? গুয়ানিন। তার মানে পিরিমিডিনের দ্বারাও প্রতিস্থাপিত হতে পারে, পিউরিন দ্বারাও প্রতিস্থাপিত হতে পারে। তার মানে একটা বেশ আরেকটি বেশ দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। তাহলে দেখ এই ডিএনএ থেকে কি তৈরি হবে? পরে তুলবি পরে বুঝতে হবে কি তৈরি হবে। এমআরএনএ। এই এমআরএনএ তে কি থাকবে? এর পরিপূরক বেশ কি? টি হওয়া উচিত, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে কি হবে? ইউরাসিল। এ সি জি এ ইউ। এই তিনটি মিলে কি হবে? একটা জেনেটিক কোড,
তিনটি মিলে একটা জেনেটিক কোড আর একটা অ্যামাইনো অ্যাসিড সব পড়ানো হয়েছে, কিন্তু জেনেটিক কোড সব ইউটিউবে দেওয়া আছে, বা যারা অনলাইন অফলাইনে এসেছি তারা সব জানিস। তাহলে এই তিনটে জেনেটিক কোড কি হবে? 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, এ কি করবে 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখ এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এগুলো কিন্তু নরমাল অ্যামাইনো অ্যাসিড, স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড। কিন্তু এখানে কি হবে? ইউ সির জায়গায় কি আসবে? জি, সি, জি, এ, ইউ। তো তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হবে, এই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড নয়। স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড কি ছিল? ইউএসি। কিন্তু আফটার মিউটেশন, তাহলে সেখানে যে কোড তৈরি হলো সেই কোডটা কি হলো? ইউজিসি। তাহলে ইউএসি যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, নিশ্চয়ই ইউজিসি সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি করে না, কারণ আমরা জানি একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট জেনেটিক কোড বর্তমান। দ্য কোড ইজ ডিজেনারেট। আমরা যখন জেনেটিক কোডের বৈশিষ্ট্য পড়েছিলাম তখন আমরা বলেছিলাম জেনেটিক কোড ডিজেনারেট। মহাশিবি দেখো ঠেকা দেবো। তাহলে আমরা জানি কি না জেনেটিক কোড হচ্ছে ডিজেনারেট। তার মানে একটা নির্দিষ্ট জেনেটিক কোড ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে অধম মানুষ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে কি হবে না একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে জেনেটিক কোড যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, প্রোটোজোয়ার ক্ষেত্রেও তাই হবে, লেবু গাছের ক্ষেত্রেও তাই হবে, আর অধম আমরা যারা আছি তাদের ক্ষেত্রেও একই হবে। তার মানে কোনো পার্থক্য নেই। তাহলে ইউএসি স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, কিন্তু ইউজিসি কি করবে? ইউজিসি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, কিন্তু এই ক্ষেত্রে এটা তো স্বাভাবিক নয়, এটা হচ্ছে কি অস্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে বেস প্রতিস্থাপন মিউটেশন কাকে বলে? না এই প্রকার জিন মিউটেশনের ক্ষেত্রে একটি নাইট্রোজেন বেস অপর একটি নাইট্রোজেন বেস দ্বারা কি হয়? প্রতিস্থাপিত হয়। পিউরিনের দ্বারা হতে পারে, পিরিমিডিনের দ্বারা হতে পারে, পিরিমিডিনের দ্বারা হতে পারে, পিউরিনের দ্বারা হতে পারে। তার মানে এই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের কি হবে? পরিবর্তন হবে, তবে একটা অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হবে। তাহলে এই প্রকার জিনগত মিউটেশনে একটি নাইট্রোজেন যুক্ত বেশ অপর একটি নাইট্রোজেন যুক্ত বেস দ্বারা প্রতিস্থাপিত। আমরা এরপরে যাচ্ছি যে এই বেস প্রতিস্থাপন মিউটেশন কয় ধরনের বা কয় প্রকার বা কি কি, এইটুকু বোঝা গেছে। 2 নম্বর হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। কথাটা হচ্ছে ফ্রেম শিফট। তার মানে একটা ফ্রেম ছিল, কিসের ফ্রেম? এই তো এমআরএনএ, এই পরের দুটি এই এমআরএনএ কি আছে? AUG, GUG, CCC, UUU এরকম আছে তো। AA1, AA2, AA3, AA4 এরকম কি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, পলিপেপটাইড তৈরি হবে। এই যে পলিপেপটাইডের যে গঠন কাঠামো, এটাকে আমরা তাহলে কি বলবো? পলিপেপটাইডের ফ্রেম, প্রোটিনের ফ্রেম, এটা একটা ফ্রেম হচ্ছে। এই ফ্রেমটা কি হবে? শিফট করবে। শিফট মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে চলে যাও। তার মানে দেখ এই যে বেসগুলো আছে, যদি কোনো বেসের অন্তর্ভুক্তিকরণ ঘটে,
বা কোনো বেসের যদি বিচ্যুতি ঘটে তাহলে কি হবে, একাধিক অ্যামাইনো অ্যাসিড কি হবে, পরিবর্তিত হবে। তার মানে পুরো পলিপেপটাইডের গঠন কাঠামো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। পুরো পলিপেপটাইডের গঠন কাঠামোটা পরিবর্তন হয় বলে যার জন্য এটাকে আমরা কি বলি, যার জন্য এটাকে আমরা বলি কি, ফ্রেম শিফট। ফ্রেমটা কি হয়েছে না, শিফট করে গেছে। তাহলে এই প্রকার জিন মিউটেশনের বেশের অন্তর্ভুক্তি বা বিচ্যুতির ফলে পলিপেপটাইড শৃঙ্খলের পরিবর্তন, যার জন্য একে আমরা বলছি ফ্রেম শিফট। একটা ফ্রেম ছিল, সেই ফ্রেমটা থাকবে না, নির্দিষ্ট একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়েছে, সেই শৃঙ্খল না থেকে তার জায়গায় যদি একটা নতুন করে পলিপেপটাইড শৃঙ্খল যদি গঠিত হয়, তাহলে এই দুটো মিউটেশনকে আমরা কি বলবো, জিন মিউটেশন। আমরা 1 নম্বর ভাগ বললাম জিন মিউটেশন, আর 2 নম্বর ভাগ আমরা কি বলবো, 2 নম্বর ভাগ আমরা বলবো ক্রোমোজোমাল মিউটেশন। তবে মোর স্পেসিফিক্যালি আমরা ক্রোমোজোমাল মিউটেশনকে আমরা বলবো কি, ক্রোমোজোমাল অ্যাবারেশন, ক্রোমোজোমীয় অসঙ্গতি। এই প্রকার মিউটেশনে কি হয়, এই প্রকার মিউটেশনে ক্রোমোজোমের সাংখ্যিক বা সংখ্যাগত এবং ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন। তার মানে ক্রোমোজোম যে সংখ্যায় ছিল সেই সংখ্যার পরিবর্তন হতে পারে, বা ক্রোমোজোমের যে গঠন ছিল সেই গঠনেরও পরিবর্তন হতে পারে। নিউমেরিক্যাল চেঞ্জেস বা স্ট্রাকচারাল চেঞ্জেস। আমাদের সিলেবাসের মধ্যে নিউমেরিক্যাল চেঞ্জেসও আছে, পড়ব, স্ট্রাকচারাল চেঞ্জেসও আমরা পড়ব। আমরা প্রথমে আরম্ভ করছি আজকে বেস প্রতিস্থাপন মিউটেশন। কি হয়েছে না, ছবিগুলো আমি জানি বলে অ্যাড দিচ্ছি, সামনে বছর আমার স্টুডেন্ট বেশি হবে। দুদিন করে ফোন করে বলি, স্যার যাবো এখানে, কোথায় বুঝতে পেরেছিস তো? কি বললো কিছু করার নেই। আমি বলেছি যখন বলবো তখন করতে হবে, কিচ্ছু করার নেই, অনলাইনে চলছে। আপনার ওখানে যাবে তো সব নেই, তাদের নেই। তাড়াতাড়ি করবি। সেটা হচ্ছে বেস প্রতিস্থাপন মিউটেশন।
বেস প্রতিস্থাপন মিউটেশন বা বেস সাবস্টিটিউট মিউটেশন। তার মানে ডিএনএ তে পিউরিন বেস দ্বারা বা পিরিমিডিন বেস দ্বারা এবং পিরিমিডিন দ্বারা বা পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হলে বেশ প্রতিস্থাপন মিউটেশন সৃষ্টি হয়। আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব। কি কি? একটাকে আমরা বলবো ট্রানজিশন। ট্রানজিশন কাকে বলবো না, যখন বেস প্রতিস্থাপন মিউটেশনে কন্ডিশন হচ্ছে দুটো, পিউরিনের দ্বারা, পিরিমিডিনের দ্বারা, এটা হচ্ছে একটা কন্ডিশন, বা পিরিমিডিনের দ্বারা, পিরিমিডিনের দ্বারা, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। মেইন কন্ডিশন হচ্ছে কিন্তু দুটো। এর মধ্যে একটাকে আমরা বলবো কি ট্রানজিশন। ট্রানজিশন কি না, যখন বেস প্রতিস্থাপন মিউটেশনে পিউরিনের দ্বারা বা পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে ট্রানজিশন বলে। পিউরিন যদি পিউরিনের দ্বারা প্রতিস্থাপিত হয় বা পিরিমিডিন যদি পিরিমিডিনের দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যে মিউটেশন তৈরি হবে, সৃষ্টি হবে, তখন আমরা তাকে বলবো কি ট্রানজিশন। তাহলে উল্টোটাকে আমরা কি বলবো? উল্টোটা মানে পিউরিন পিরিমিডিনের দ্বারা বা পিরিমিডিন পিউরিনের দ্বারা, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো কি ট্রান্সভার্সন। তাহলে ট্রানজিশন বেস প্রতিস্থাপন মিউটেশনকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে পিউরিনের দ্বারা প্রতিস্থাপিত হলে, পিরিমিডিনের দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে বলা হবে ট্রানজিশন। আর ট্রান্সভার্সন হচ্ছে কি না, এই প্রকার বেস প্রতিস্থাপন মিউটেশনে পিউরিনের দ্বারা, পিরিমিডিনের দ্বারা বা পিউরিন দ্বারা প্রতিস্থাপিত। তাহলে এখানে পিউরিন পিরিমিডিনের দ্বারা প্রতিস্থাপিত হতে পারে,
বা পিরিমিডিন পিউরিনের দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে বলতো ট্রানজিশন কত ধরনের তৈরি হতে পারে বা ট্রান্সভার্সন কত ধরনের তৈরি হতে পারে? দু ধরনের। কি ট্রানজিশনে পিরিমিডিন বেস পিরিমিডিন দ্বারা কি কি বেস আছে? এটি জিসি, তো এটাকে কি বলবো? অ্যাডিনিন হচ্ছে পিউরিন, থাইমিন হচ্ছে পিরিমিডিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন হচ্ছে পিরিমিডিন। তো পিউরিন যদি পিউরিনের দ্বারা প্রতিস্থাপিত হয়, পিরিমিডিন যদি পিরিমিডিনের দ্বারা প্রতিস্থাপিত হয়, এ জি দ্বারা প্রতিস্থাপিত হবে, জি এর দ্বারা প্রতিস্থাপিত হবে। একে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি ট্রানজিশন। ট্রানজিশন গুয়ান সাইটোসিন থাইমিন দ্বারা, থাইমিন যদি সাইটোসিন দ্বারা প্রতিস্থাপিত হয়, এটাকেও আমরা কি বলবো? ট্রানজিশন। তাহলে ট্রানজিশন ক ধরনের হতে পারে? দু ধরনের। এখানে দু ধরনের দেখাচ্ছে, অ্যাডিনিন গুয়ানিনের দ্বারা, গুয়ানিন অ্যাডিনিনের দ্বারা, দু ধরনের, সাইটোসিন থাইমিন দ্বারা, থাইমিন সাইটোসিন দ্বারা। তাহলে ট্রানজিশন চার ধরনের ট্রানজিশন তৈরি হতে পারে, চার ধরনের ট্রানজিশন হতে পারে হয়। আর ট্রান্সভার্সন চারই হবে। হ্যাঁ ঠিক। অ্যাডিনিন থাইমিনের দ্বারা, থাইমিন অ্যাডিনিনের দ্বারা, পিউরিন পিরিমিডিনের দ্বারা, পিরিমিডিন পিউরিনের দ্বারা, থাইমিন গুয়ানিনের দ্বারা, পিরিমিডিন পিউরিনের দ্বারা, পিউরিন পিরিমিডিনের দ্বারা, গুয়ানিন থাইমিনের দ্বারা, জি সির দ্বারা, পিউরিন পিরিমিডিনের দ্বারা, সি জির দ্বারা, পিরিমিডিন পিউরিনের দ্বারা, সি এর দ্বারা, পিরিমিডিন পিউরিনের দ্বারা, এ সির দ্বারা, পিউরিন পিরিমিডিনের দ্বারা। তাহলে এটা হচ্ছে কি একটা ট্রান্সভার্সন। এটাকেও আমরা কি বলবো? এটাকেও আমরা বলবো ট্রান্সভার্সন। এটাকেও আমরা কি বলবো? ট্রান্সভার্সন। এটাকেও আমরা কি বলবো? ট্রান্সভার্সন। তার মানে ট্রান্সভার্সন মোট 8 ধরনের ট্রান্সভার্সন গঠিত। অসুবিধা আছে কারণ? নেই। তাহলে ট্রানজিশন 4 ধরনের হতে পারে আর ট্রান্সভার্সন 8 ধরনের হতে পারে। এইখানে আমরা একটা কথা পড়ব যেটার নাম হচ্ছে টটোমেরিক শিফট। প্রশ্ন হচ্ছে যে কেন এইরকম ঘটে, কেন একটা বেশ আরেকটা বেশকে কেন প্রতিস্থাপিত করে? এর উত্তর হচ্ছে বিভিন্ন, তার মধ্যে আমরা একটা উত্তর আসছি টটোমেরিক শিফট। আমরা যখন ডিএনএ নাইট্রোজেন যুক্ত বেশগুলো বলেছিলাম, আমরা বলিনি, বলেছিলাম আমি, কিন্তু আমরা কেউ পড়াশোনা করিনি। সেখানে বলা হয়েছিল কোন কোন বেশগুলো অ্যামাইনো গ্রুপ আর কোন কোন বেশগুলো কিটো গ্রুপ জানিস? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন প্রত্যেকটার কিন্তু আমি স্ট্রাকচার দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই স্ট্রাকচারগুলো যদিও 11-এ পড়েছি, আমাদের 12-এ এখনো দরকার। কেন দরকার? এইখানে দরকার।
ওদের কিছু জানে না, ওদিকে তাকিয়ে আছে। অ্যাডিনিন আর সাইটোসিন, অ্যাডিনিন আর সাইটোসিনে দেখবি অ্যামাইনো গ্রুপ আছে, সি বন্ড NH2 দেওয়া আছে, আর থাইমিন আর গুয়ানিনে দেওয়া আছে সি ডবল বন্ড O। তার মানে অ্যাডিনিন আর সাইটোসিন হচ্ছে অ্যামাইনো গ্রুপ যুক্ত, থাইমিন আর গুয়ানিন হচ্ছে কিটোন গ্রুপ যুক্ত। যদি মিউটেশন ঘটে, যদি টটোমেরিক শিফট হয়, তখন অ্যামাইনো গ্রুপ পরিণত হবে ইমিনো গ্রুপে, কিটো গ্রুপ পরিণত হবে কার্বনিল গ্রুপে। স্বাভাবিক নিয়ম কি, জোড় বাঁধে কখন? একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কিটো গ্রুপ। থাইমিন হচ্ছে কিটো গ্রুপ, অ্যাডিনিন হচ্ছে অ্যামাইনো গ্রুপ, সাইটোসিন হচ্ছে অ্যামাইনো গ্রুপ, গুয়ানিন হচ্ছে কিটো গ্রুপ। অ্যামাইনো গ্রুপ আর কিটো গ্রুপের মধ্যে কি হয়? জোড় বাঁধে, ATGC। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু অ্যামাইনো গ্রুপ যদি ইমিনো গ্রুপে রূপান্তরিত হয়, কার্বনিল কিটো গ্রুপ যদি কার্বনিল গ্রুপে পরিবর্তিত হয়, তাহলে স্বাভাবিক যে জোড় বাঁধা, স্বাভাবিক যে বেস পেয়ারিং হবে না। তখন কি হবে না, অ্যাডিনিন সাইটোসিনের সঙ্গে জোড় বাঁধবে, হয় না তো, নিয়ম নয় তো। অ্যাডিনিন সবসময় জোড় বাঁধবে কার সঙ্গে? থাইমিনের সঙ্গে। গুয়ানিন সবসময় জোড় বাঁধবে কার সঙ্গে? সাইটোসিনের সঙ্গে। কিন্তু যখন এই রকম হবে, যখন টটোমেরিক শিফট হবে, যখন অ্যামাইনো গ্রুপ ইমিনো গ্রুপে পরিণত হবে, বা কিটোন গ্রুপ যখন কার্বনিল গ্রুপে পরিণত হবে, তখন কি হবে না, স্বাভাবিক জোড় বাঁধার যে পদ্ধতি, সেই পদ্ধতি কি হবে? ব্রেকডাউন করবে। তখন অ্যাডিনিন সাইটোসিনের সঙ্গে আর গুয়ানিন থাইমিনের সঙ্গে জোড় বাঁধবে। তাহলে স্বাভাবিকভাবে বেশ প্রতিস্থাপন হওয়া উচিত। তো এ যদি জির সঙ্গে বাঁধে, সি যদি টির সঙ্গে বাঁধে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে স্বাভাবিক যে ঘটনা, স্বাভাবিক যে নিয়ম, সেই স্বাভাবিক নিয়মে কি হবে? বহির্ভূত হবে। যার জন্য এখানে কি হবে? বেস প্রতিস্থাপন মিউটেশন হবে। তার মানে বেস প্রতিস্থাপন মিউটেশনের একটা কারণ হলো কি? প্রোটোমেরিক শিফট। তাহলে ডিএনএ এর কোন কোন বেস বললাম আমরা? ডিএনএ এর অ্যাডিনিন এবং সাইটোসিন হলো অ্যামাইনো গ্রুপ যুক্ত, এবং গুয়ানিন ও থাইমিন হলো কিটো গ্রুপ যুক্ত। টটোমেরিক শিফটের ফলে অ্যামাইনো গ্রুপ ইমিনো গ্রুপে এবং কিটো গ্রুপ কার্বনিল গ্রুপে রূপান্তরিত হয়, কার্বনিল গ্রুপে পরিবর্তিত হয়। ফলে স্বাভাবিক বেশ জোড়া ব্যাহত, ফলে অ্যাডিনিন সাইটোসিনের সঙ্গে এবং গুয়ানিন থাইমিনের সঙ্গে যুক্ত হলে বেশ প্রতিস্থাপন মিউটেশন সৃষ্টি হয়। এখানে নিচে একটু লিখে নিবি যে
বেশ প্রতিস্থাপন মিউটেশন সৃষ্টি। তাহলে এই হচ্ছে কি না টটোমেরিক শিফট। এই টটোমেরিক শিফটের ফলে এইভাবে কি হয় না বেশ প্রতিস্থাপন মিউটেশন কি হবে সৃষ্টি। তাহলে এক নম্বর কারণ হচ্ছে টটোমেরিক শিফটের দরুন বেশ প্রতিস্থাপন মিউটেশন কি হবে সৃষ্টি হবে, এক নম্বর। আমরা 2 নম্বর কারণ যাব। বাকি আছে কত বাকি আছে? আমরা 2 নম্বর কারণ যাব। 2 নম্বর কারণের যাওয়ার আগে হ্যালো, আমি পরে ফোন করছি, আমি ফোনটা কাজ করছি তো ফোন করছি। আমরা এইখানে বলবো কি না মিউটাজেন বলবো। আমরা বলেছি মিউটাজেন মানে যে সকল রাসায়নিক ভৌত বা জৈব পদার্থ জীবদেহে মিউটেশন সৃষ্টি করে তাদের মিউটাজেন বলে। আমরা কেমিক্যাল মিউটাজেনের কথা বলবো, ফিজিক্যাল মিউটাজেনের কথা বলবো। আমরা প্রথমে পড়ছি রাসায়নিক মিউটাজেন। এইরকম একটা রাসায়নিক মিউটাজেনের নাম আমরা বলছি অ্যালকাইলেটিং এজেন্ট। কারা? না দেখ, এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যদি অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন বা সাইটোসিনের সঙ্গে যদি ইথাইল বা মিথাইল গ্রুপ যুক্ত হয়, তাহলে আমরা যে স্বাভাবিক জোড়বন্ধনী দেখি সেই স্বাভাবিক জোড়বন্ধনী থাকবে কি? ইথাইল গ্রুপ মিথাইল গ্রুপ যুক্ত হয়ে যাচ্ছে, তো তাহলে স্বাভাবিক জোড়বন্ধনী কি হবে? ব্যাহত হবে। এই যে সমস্ত কেমিক্যাল মিউটাজেন যারা ইথাইল বা মিথাইল গ্রুপ যুক্ত করবে স্বাভাবিক বেসের সঙ্গে, তাদেরকে বলা হবে অ্যালকাইলেটিং এজেন্ট। কারা? না নাইট্রোজেন মাস্টার, নাইট্রোজেন মাস্টার, ইথাইল, 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 ইথেন সালফোনেট, ইথাইল, ইথেন সালফোনেট, EES, ইথাইল, মিথেন সালফোনেট,
ইত্যাদি যৌগ স্বাভাবিক বেশের সঙ্গে ইথাইল বা মিথাইল গ্রুপ যুক্ত করলে স্বাভাবিক বেশ জোড়া বেশ পেয়ারিং বেশ জোড়া বন্ধনী ব্যাহত হয়। এই সকল পদার্থকে কি বলা হবে? অ্যালকালাইটিং এজেন্ট। এদের আমরা অ্যালকালাইটিং এজেন্ট বলি। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এরা যখন স্বাভাবিক থাকে তখন এর ডবল বন্ড পি, জি ট্রিপল বন্ড সি হয়। কিন্তু অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের সঙ্গে যদি ইথাইল বা মিথাইল যুক্ত হয়, ইথাইল বা মিথাইল গ্রুপ যুক্ত হয়, তাহলে কি হবে না স্বাভাবিক বেশ জোড়া বন্ধনী কি হবে? ব্যাহত হবে। তখন আমরা তাকে কি বলবো? অ্যালকালাইটিং এজেন্ট। এটাও কিন্তু এক ধরনের বেশ প্রতিস্থাপন মিউটেশনের জন্য দায়ী। 2 নম্বর অ্যালকালাইটিং এজেন্ট আর অ্যালকাইলেটিং এজেন্ট কি আছে? অ্যালকালাইটিং এজেন্ট, অ্যালকালাইটিং এজেন্ট না উপরে এডিং কি আছে? অ্যালকাইল। ও অ্যালকালাইটিং এজেন্ট, অ্যালকা বানানটা ভুল হয়েছে। অ্যালকালাইটিং এজেন্ট। দু নম্বর কি? 2 নম্বর হচ্ছে বেশ অ্যানালগ। বেশ অ্যানালগ কি? এমন কিছু নাইট্রোজেন বেশ আছে যাদের গঠনের মতন অন্য কোনো পদার্থ দেখতে। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি রে, থাইমিন। থাইমিনের মতন দেখতে কে? ব্রোমো ইউরাসিন, 5 ব্রোমো ইউরাসিন। এই তো, এই হচ্ছে তার থাইমিন। থাইমিনের গঠন কি? সি ডবল বন্ড ও, CH3 CH NH, সি ডবল বন্ড ও NH। 1 2 3 4 5। আচ্ছা, এইবার আমি একটা গঠন দেখাচ্ছি, সি ডবল বন্ড ও পার্থক্যটা কোথায়? পাঁচ নম্বর কার্বন পজিশন। এইটা যদি না থাকে, এই ব্রোমিনটা যদি না থাকে, এটা কিন্তু ইউরাসিলের গঠন। এটা কিন্তু ইউরাসিল। এইখানে যখন ব্রোমিনটা থাকবে তখন তার নাম হচ্ছে 5 ব্রোমো ইউরাসিল। এই গঠন আর এই গঠনের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই। একে বলা হয় কি না, এর বেশ অ্যানালগ। যে সমস্ত রাসায়নিক যৌগের গঠন নাইট্রোজেন যুক্ত বেশের সমতুল, ইকুইভ্যালেন্ট। সমতুল আর সমান কথাটা কিন্তু আলাদা। ইকুইভ্যালেন্ট আর ইকুয়াল, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট। এখানে CH3 আছে আর এখানে ব্রোমিন আছে, প্রায় একই। তাহলে দেখ, এটা কি থাইমিন? তো ধর ডিএনএ, এখানে থাকার কথা কি থাইমিন।
ডিএনএ সংশ্লেষের সময় এখানে থাইমিন থাকার কথা তো, কোনোভাবে এখানে 5 ব্রোমো ইউরাসিল ঢুকে গেছে। কারণ কি? একই জিনিস তো, সমতুল্য তো, তাহলে এখানে ঢুকে গেছে। তাহলে এখানে আবার কে যাবে? অপর তন্ত্রীতে কি থাকবে? অ্যাডেনিনের সঙ্গে কার বেস পেয়ারিং হয়? থাইমিন। কিন্তু এখানে থাইমিনের জায়গায় কে চলে এসেছে? ব্রোমো ইউরাসিল। কেন এসেছে? না থাইমিন আর ব্রোমো ইউরাসিলের গঠন প্রায় এক, সমতুল্য। তাহলে এটা কি? এ ডবল বন্ড টি তো নয়, এ ডবল বন্ড বি ইউ। তার মানে কি মিউটেশন? মিউটেশন তো। তাহলে কারা করছে? এরা করছে। এদেরকে আমরা কি বলবো? বেশ অ্যানালগ যৌগ। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলবো কি? বেশ অ্যানালগ। এটাও কিন্তু এক ধরনের মিউটেশনের কারণ। তাহলে কি বললাম? যে সকল রাসায়নিক পদার্থের গঠন যে সকল, ওই জন্য আমি বলেছিলাম যে সবসময় মাস্ক পরে থাকবে। যে সকল রাসায়নিক পদার্থের গঠন ডিএনএ নাইট্রোজেন যুক্ত বেশের সমতুল তাদের বেশ অ্যানালগ বলে। যেমন 5 ব্রোমো ইউরাসিল থাইমিন বেশের সমতুল। সমতুল নাকি? ডিএনএ সংশ্লেষের সময় থাইমিনের পরিবর্তে হাই ব্রোমো ইউরাসিল প্রবেশ করলে অপর তন্ত্রীতে অ্যাডিনিন এই সকল পদার্থকে এই সকল পদার্থ আমরা ভুলে এসেছি। তাহলে এটাকে আমরা কি বলবো? বেশ অ্যানালগ যৌগ। 3 নম্বর, ডি অ্যামিনেটিং যৌগ। এরা কি করবে? না ডিঅ্যামিনেশন করবে। ডিঅ্যামিনেশন মানে অ্যামাইনো গ্রুপের অপসারণ। আমরা জেনে এসেছি অ্যাডিনিনে কি থাকে? অ্যামাইনো গ্রুপ থাকে, নাইট্রাস অ্যাসিড। তারা কি করবে? না অ্যাডিনিন থেকে অ্যামাইনো গ্রুপের অপসারণ করবে। তাহলে তাকে আমরা কি বলবো? ডিঅ্যামিনেটিং যৌগ। এই পদ্ধতিকে আমরা কি বলবো? ডিঅ্যামিনেশন। অ্যাডিনিন থেকে অ্যামাইনো গ্রুপ অপসারিত হলে হাইপোজ্যান্থিনে পরিণত হয়। হাইপোজ্যান্থিন কার সঙ্গে যুক্ত হবে? সাইটোসিনের সঙ্গে। অ্যাডিনিন কার সঙ্গে যুক্ত হয়? থাইমিনের। অ্যাডিনিন যুক্ত হয় থাইমিনের সঙ্গে। অ্যাডিনিন থেকে অ্যামাইনো গ্রুপ অপসারিত হলে পরিণত হচ্ছে হাইপোজ্যান্থিন। হাইপোজ্যান্থিন কার সঙ্গে যুক্ত হবে? সাইটোসিন। মিউটেশন। কেন?
না অ্যামাইনো গ্রুপ অপসারিত হয়েছে বলে। অ্যামাইনো গ্রুপ অপসারণকে আমরা কি বলি? ডিঅ্যামিনেশন। যে সমস্ত পদার্থ অ্যামাইনো গ্রুপের অপসারণ ঘটাবে তাদেরকে বলা হবে ডিঅ্যামিনেটিং যৌগ। তাহলে ডিঅ্যামিনেটিং যৌগ কাকে বলে? যে সকল পদার্থ বেস থেকে অ্যামাইনো গ্রুপে অপসারণ ঘটায় তাদের ডিঅ্যামিনেটিং যৌগ বলে। এবং এই পদ্ধতিকে ডিঅ্যামিনেশন বলে। যেমন নাইট্রাস অ্যাসিড অ্যাডিনিন বেস থেকে অ্যামাইনো গ্রুপ অপসারিত করে হাইপোজান্থিনে পরিণত করে। হাইপোজান্থিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। হাইপোজান্থিন সাইটোসিনের সঙ্গে যুক্ত। তাহলে এটাকে আমরা কি বলবো? না ডিঅ্যামিনেটিং যৌগ। তাহলে এরাও কি করে? না মিউটেশন সৃষ্টি করে। তাহলে এই যে আমরা নামগুলো বললাম, বেস অ্যানালগ, অ্যালকালাইটিং এজেন্ট, ডিঅ্যামিনেটিং যৌগ, এরা হচ্ছে কি সব কেমিক্যাল মিউটাজেন। আমরা এবার একটা ভৌত মিউটাজেন বলে আমরা অন্য জায়গায় চলে যাব। হয়েছে? আমরা এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ভৌত মিউটাজেন। ভৌত মিউটাজেন আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, থাইমিন ডাইমার। এটা তো আমরা জানি থাইমিন বেস থাকে, দুটো থাইমিন একসঙ্গে থাকলে তাকে আমরা বলি কি? থাইমিন ডাইমার। থাইমিন ডাইমার বা থাইমিডিন গঠন করে মিউটেশন সৃষ্টি করে। এই যে আল্ট্রাভায়োলেট রে, এই আল্ট্রাভায়োলেট রেকে আমরা কি বলবো? না ভৌত মিউটাজেন বলবো। এক্স রে, গামা রে ইত্যাদিকে আমরা কি বলবো? ভৌত মিউটাজেন বলবো। আমরা এতক্ষণ পর্যন্ত জিন মিউটেশন পড়লাম। আমরা এবার যেটা পড়ব সেটা হচ্ছে ক্রোমোজোমীয় অসঙ্গতি বা ক্রোমোজোমাল
অ্যাবারেশন, ওয়ান টাইপ অফ ক্রোমোজোম মিউটেশন। তার মানে ক্রোমোজোমের কি হবে, ক্রোমোজোমের সাংখ্যিক, সংখ্যাগত এবং স্ট্রাকচারাল গঠনগত পরিবর্তন ঘটবে। সংখ্যাগত পরিবর্তনও ঘটবে, আবার গঠনগত পরিবর্তনও হবে। আমরা প্রথমে আসছি সংখ্যাগত পরিবর্তন, যাকে আমরা কি বলবো, নিউমেরিক্যাল চেঞ্জেস। নিউমেরিক্যাল চেঞ্জেস কি না, আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা 12। এইবার সেই 12টা n হতে পারে, 12টা 3n 4n 6n হতে পারে, 12 -1 হতে পারে, 46 45 44 48 47 ইত্যাদি হতে পারে। তার মানে ক্রোমোজোমের কি হচ্ছে, সংখ্যার কি হচ্ছে, পরিবর্তন ঘটছে। এই সংখ্যার পরিবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে কি বলা হচ্ছে, আমরা একটাকে বলছি কি না অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি কথাটা এসছে অ্যানিউপ্লয়েডি। ধর আমি সাপোজ কোনো একটা জীবের আমি ধরে নিচ্ছি বেসিক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, সাপোজ বেসিক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 7, 14, 21, 28, 35, 16। বেসিক ক্রোমোজোম সংখ্যার সরল গুণিতকে আছে তো, তাই তো? 7, 14, 21, 28, 35, 42, 49, এটা কি হবে, বেসিক ক্রোমোজোম সংখ্যার সরল গুণিতকে আছে। এইবার যদি সরল গুণিতকে যদি না থেকে, মন খারাপ কেন, কিছু হয়েছে এমনি সব ঠিক আছে তো? তাহলে ধর বেসিক ক্রোমোজোম সংখ্যা ধর 13 বা 15 যদি হয়, সরল গুণিতক নেই কিন্তু, 14 সরল গুণিতক, 21 সরল গুণিতক, সরল গুণিতক কিন্তু নেই, 14 কিন্তু নেই, হয় 13 আছে নাহলে 15 আছে। তখন আমরা তাকে কি বলবো, অ্যানিউপ্লয়েডি। তাহলে অ্যানিউপ্লয়েডি কাকে বলবো না, যখন কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা বেসিক ক্রোমোজোম সংখ্যা সরল গুণিতকে অবস্থান করে না, তাকে অ্যানিউপ্লয়েডি বলে। এখানে ক্রোমোজোম সংখ্যা সরল গুণিতকে অবস্থান করে না। একে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা বাড়তে পারে, আরেকটা জায়গায় ক্রোমোজোম সংখ্যা কমতে পারে। যদি কমলে আমরা কি বলি, হাইপো, আর যদি বাড়ে তখন আমরা তাকে কি বলি, হাইপার। একে আমরা একটাতে বলি কিনা হাইপোপ্লয়েডি। তার মানে এখানে কি হবে, এখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়,
হ্রাস পায়। যেমন কি মনোজমি, যার ক্রোমোজোমীয় সংকেত কি 2n-1, তার মানে একটি ডিপ্লয়েড সেট থেকে বা সমসংস্থ ক্রোমোজোম থেকে একটি মাত্র ক্রোমোজোম কি হয়, হ্রাস ঘটে। -1 মানে কোনো একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়া থেকে একটি ক্রোমোজোম সংখ্যার কি হয়, একটি ক্রোমোজোম কি হয়, হ্রাস ঘটে। তখন তার নাম হয়ে গেছে কি 2n-1, তখন তার নাম হয়ে গেছে কি মনোজোম। তাহলে এক্ষেত্রে কি হবে, একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়া একটি ক্রোমোজোম কি হয়, একটি ক্রোমোজোমের হ্রাস ঘটে, তখন এর নাম হচ্ছে কি মনোজোম। 2 নম্বর হচ্ছে কি নালিজমি, 2n-2, তার মানে পুরো এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম কি হবে, হ্রাস পাবে। এখানে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম জোড়া একটি মাত্র ক্রোমোজোম ডিলিট হয়েছিল, এখানে পুরো সমসংস্থ ক্রোমোজোমটা কি হবে, ডিলিট হয়ে যাবে। 2n-2 সবসময় ক্রোমোজোম কি হয়, জোড়ায় জোড়ায় অবস্থান করে। পুরো যখন এক জোড়া ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোমের এক জোড়া ক্রোমোজোম যখন হ্রাস পাবে তখন তার নাম হবে কি নালিজমি, তখন তার ক্রোমোজোমীয় সংকেত ক্যারিওটাইপ কি হবে 2n-2। তাহলে এক্ষেত্রে কি হবে, একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়া দুটি ক্রোমোজোম কি হয়, দুটি ক্রোমোজোম হ্রাস পায়, তখন এটাকে আমরা বলবো কি নালিজমি। 3 নম্বর হচ্ছে ডাবল মনোজমি, 2n-1, এটাও -2, এটাও কিন্তু -2। কোন একটি সমসংস্থ ক্রোমোজোমের একটি, অপর একটা সমসংস্থ ক্রোমোজোমের একটি, এখানে কিন্তু পুরো একটা সমসংস্থ ক্রোমোজোম, এখানে কিন্তু পুরো একটা সমসংস্থ ক্রোমোজোম নয়, একটা সমসংস্থ ক্রোমোজোমের একটা আর একটা সমসংস্থ ক্রোমোজোমের একটা, যার জন্য -2। এটাও কিন্তু -2, এখানেও কিন্তু -2, এটা পুরো সমসংস্থ ক্রোমোজোম জোড়াটাই লস হয়েছে। এখানে কোন একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়ার একটি, অপর একটি সমসংস্থ ক্রোমোজোমের একটি, যার জন্য -1 করা হয়েছে। তাহলে এক্ষেত্রে একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়া, একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়ার একটি ক্রোমোজোম এবং অপর সমসংস্থ ক্রোমোজোম জোড়া একটি ক্রোমোজোম আছে, যার জন্য এর নাম হচ্ছে কি ডবল মনোজোম। তাহলে দেখ প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে, যার জন্য এর নাম এসছে কি হাইপোপ্লয়েড। তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেলে যেমন হাইপোপ্লয়েড, ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেলে আমরা কি বলবো হাইপারপ্লয়েড। আমরা এবার আসবো হাইপারপ্লয়েড।
মাস থেকে রেস্ট নিচ্ছিস। রেস্টিং ইজ কম। 5 মাসের 22 তারিখ থেকে রেস্ট, আরো রেস্ট। কি হলো? আমরা এরপরে যাচ্ছি হাইপারপ্লয়েডি। ক্রোমোজোমের এই প্রকার সংখ্যাগত পরিবর্তনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এই প্রকার সংখ্যাগত পরিবর্তনে ক্রোমোজোম সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। এক নম্বর হচ্ছে কি ট্রাইজোমি। টুয়েন প্লাস 1, তার মানে সমসংস্থ ক্রোমোজোম জোড়ার একটি ক্রোমোজোম কি হবে? যুক্ত হবে। তাহলে এই প্রকার হাইপারপ্লয়েডির ক্ষেত্রে সমসংস্থ ক্রোমোজোম জোড়ার একটি ক্রোমোজোম যুক্ত হয়, যার জন্য কি হয়ে গেছে না 2n+1 ট্রাইজোমি। 2 নম্বর হচ্ছে কি টেট্রাজোমি। পুরো একটি সমসংস্থ ক্রোমোজোম জোড়ার দুটো ক্রোমোজোম কি হবে? যুক্ত হবে। একটা হলে 2n+1 ট্রাইজোমি, যদি দুটো একসঙ্গে যুক্ত হয় তাহলে তখন তার নাম হবে কি? টেট্রাজোমি। তাহলে এক্ষেত্রে কি হবে? সমসংস্থ ক্রোমোজোম জোড়ার দুটি ক্রোমোজোম কি হয়? যুক্ত হয়। তাহলে হাইপারপ্লয়েডিকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ট্রাইজোমি আর একটা হচ্ছে টেট্রাজোমি। তাহলে এত দূর গেল কি বেসিক ক্রোমোজোম সংখ্যা সরল গুণিতকে বৃদ্ধি পাবে না, যাকে আমরা বললাম কি? যাকে আমরা বললাম অ্যানিপ্লয়েডি। স্যার এখানে 2n+1+1 না হয়। 2 নম্বর আমরা যাচ্ছি, যদি বেসিক ক্রোমোজোম সংখ্যা যদি 7 হয়, তাহলে যদি ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি যদি 14, 21, 28, 35, 42, 49 ইত্যাদি হয়, অর্থাৎ যখন ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি বেসিক ক্রোমোজোম সংখ্যার সরল গুণিতক হবে, তখন আমরা তাকে কি বলবো? ইউপ্লয়েডি। আগেরটা বলেছিলাম অ্যানিউপ্লয়েডি, এটাকে আমরা বলবো কি? ইউপ্লয়েডি। তাহলে ইউপ্লয়েডি কি না, যখন ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি
বেসিক ক্রোমোজোম সংখ্যার সরল গুণিতকে হয় তাকে ইউপ্লয়েডি বলে। কি একে আমরা দুটো ভাগে, একে আমরা কতগুলো ভাগে ভাগ করি? ধর যদি হ্যাপ্লয়েড সংখ্যায় ক্রোমোজোম থাকে, মনোপ্লয়েডি। দুটো সেটে যদি ক্রোমোজোম থাকে, ডাইপ্লয়েডি। তিনটে সেটে যদি থাকে, ট্রাইপ্লয়েডি। পাঁচটা সেটে যদি থাকে, চারটে যদি থাকে, টেট্রাপ্লয়েডি, পেন্টাপ্লয়েডি, হেক্সাপ্লয়েডি। তার মানে এইগুলো না বলে আমরা একসঙ্গে একে কি বলি? একসঙ্গে আমরা একে বলি কি 3n 4n 5n 6n সমান আমরা কি বলি? পলিপ্লয়েডি। এই পলিপ্লয়েডির কারণ কি? তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। তো ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায় কেন? এই যে পলিপ্লয়েডি, এই পলিপ্লয়েডি কিন্তু প্রাকৃতিক ভাবে থেকে এদেরকে কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হয়। এই যে কলা হচ্ছে হেক্সাপ্লয়েড, তুলো হচ্ছে হেক্সাপ্লয়েড। সবার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 6। তাহলে এই যে পলিপ্লয়েডি, এই পলিপ্লয়েডির সৃষ্টির কারণ কি না? পলিপ্লয়েডির সৃষ্টি কারণ অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কৃত্রিম ভাবে। অর্থাৎ কৃত্রিম ভাবে এই পলিপ্লয়েডিকে কিভাবে সৃষ্টি করা হয়? পলিপ্লয়েডি সৃষ্টির ক্ষেত্রে আমরা একটা উপক্ষার ব্যবহার করি। কি উপক্ষার? তাহলে পলিপ্লয়েডি সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের উপক্ষার ব্যবহার করা। সেই উপক্ষারটা কোথা থেকে পাওয়া যায়? কলচিকাম অটামনেলি বলে একটা উদ্ভিদ, লিলিয়েসি গোত্রভুক্ত একটা উদ্ভিদ। এই কলচিকাম অটামনেলি উদ্ভিদ থেকে একটা উপক্ষার পাওয়া যায়। এই উপক্ষারটার নাম হচ্ছে কলচিসিন। এ কি করে? বেমতন্তু গঠনকে অ্যারেস্ট করে দেয়। বেমতন্তু গঠন হয় না। তাহলে বেমতন্তু গঠন যদি না হয় তাহলে ক্রোমোজোম কি হবে? বিপরীত মেরুর দিকে যেতে পারবে না। আমরা তো জানি অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের বিপরীত মেরুর দিকে চলনটাকে নিয়ন্ত্রণ করে কে? বেমতন্তু। বেমতন্তু গিয়ে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। তার ফলে অর্ধ সংখ্যক অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যায়। তাহলে এখানে কি হবে না? বিপরীত মেরুর দিকে যেতে পারবে না। কারণ কি না? এই কলচিসিন যে উপক্ষার, এই উপক্ষারটা কি করবে না? বেমতন্তু গঠনকে অ্যারেস্ট করে দেবে। তার ফলে ক্রোমোজোম কি হবে? কেন্দ্রে জড়ো হবে। ছিল তাহলে 2n থেকে তাহলে কি হবে? 4n থেকে কি হবে? 8n। তাহলে এইভাবে ক্রোমোজোম সংখ্যা কি হবে? বাড়তে থাকবে। এই বাড়তে থাকাকে আমরা কি বলবো? যেহেতু কলচিসিন উপক্ষারের দ্বারা এই প্রকার
পলিপ্লয়েডের সৃষ্টি হয়, যার জন্য কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি কলচিপ্লয়েড। কলচিপ্লয়েড এই কারণে বলা হয় যেহেতু কলচিসিন নামক উপক্ষার এই প্রকার পলিপ্লয়েডের সৃষ্টিতে সাহায্য করে। একটা পলিপ্লয়েডের ক্ষেত্রে একই উদ্ভিদের মধ্যে ক্রস করে পলিপ্লয়েড করা যায়। দুটো কলা গাছ বা দুটো আলু গাছ, দুটো তুলো গাছ একই প্রজাতির, যখন দুটো একই প্রজাতির মধ্যে ক্রস করিয়ে যখন পলিপ্লয়েডের সৃষ্টি করা হয় তখন তার নাম হচ্ছে অটো পলিপ্লয়েড। একই রকমভাবে পলিপ্লয়েডের সৃষ্টির জন্য দুটো আলাদা আলাদা উদ্ভিদেরও কিন্তু করানো হয়। মূলো গাছ, বাঁধাকপি গাছ, টিটিকা মাস্টিকা, গম গাছ আর হচ্ছে রাই গাছ, দুটো আলাদা আলাদা উদ্ভিদ, এদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে কিন্তু পলিপ্লয়েডি তৈরি করা হয়। একই উদ্ভিদের মধ্যে পলিপ্লয়েডি হলে অটো পলিপ্লয়েডি, দুটো আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে পলিপ্লয়েডি হলে তখন তার নাম হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি। আমরা এই পলিপ্লয়েডিকে দুটো ভাগে ভাগ করব। এক ধরনের পলিপ্লয়েডিকে আমরা বলবো অটো পলিপ্লয়েডি, একই প্রজাতিভুক্ত দুটো উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে যে পলিপ্লয়েডি তৈরি করা হয় তার নাম হচ্ছে অটো পলিপ্লয়েডি। আর দুটো ভিন্ন প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন করিয়ে যে পলিপ্লয়েড তৈরি করা হয় তার নাম হচ্ছে কি অ্যালো পলিপ্লয়েড। তাহলে আমরা যাব কি এবার আমরা এক ধরনের পলিপ্লয়েডিকে কি বলবো অটো পলিপ্লয়েডি। একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে এই প্রকার পলিপ্লয়েডি সৃষ্টি করা হয়েছে। আরেক ধরনের হচ্ছে কি অ্যালো পলিপ্লয়েডি। এখানে কি হবে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে অ্যালো পলিপ্লয়েডি সৃষ্টি করা হয়। এবার এই অ্যালো পলিপ্লয়েডি এগ্রিকালচারের ক্ষেত্রে, কৃষিবিদ্যার ক্ষেত্রে, উদ্ভিদের সংকরায়নের ক্ষেত্রে অ্যালো পলিপ্লয়েডি কিন্তু গুরুত্বপূর্ণ। ধর এইরকম দুটো উদ্ভিদ যাদের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 6, দুটো আলাদা আলাদা উদ্ভিদ, এদের মধ্যে কি করানো হবে সংকরায়ন করানো হবে। তাহলে 6 মানে কি এ বি বি সি সি, স্মল এ
স্মল এ স্মল বি স্মল সি এরো টু এন ইকুয়াল টু 6 এরো টু এন ইকুয়াল টু 6 এখান থেকে কি হবে ক্যাপিটাল এবিসি গ্যামেট এখান থেকে কি হবে স্মল এবিসি গ্যামেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল এ স্মল বি স্মল সি 2n equal to 6 হেক্সাপ্লেট এই উদ্ভিদটা যে উৎপন্ন হলো F1 এ এ কিন্তু বন্ধা অনুর্বর এ কিন্তু বীজ উৎপন্ন করতে পারবে না কেন বলতো এ কেন বীজ উৎপন্ন করতে পারবে না অ্যালিল নেই এখানে কারণ এখানে কিন্তু অ্যালিল নেই ক্যাপিটাল এর অ্যালিল হচ্ছে ক্যাপিটাল এ বি বি সি সি স্মল এ স্মল বি স্মল সি এখানে কিন্তু অ্যালিল অ্যাবসেন্স যার জন্য এই উদ্ভিদটা কিন্তু বন্ধা এ কিন্তু বীজ উৎপন্ন করতে পারে না কৃত্রিমভাবে এখানে কি করা হয় কৃত্রিমভাবে এর অ্যাম্ফিডিপ্লয়েডি তৈরি করা হয় এই অ্যাম্ফিডিপ্লয়েডি মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল এ স্মল বি স্মল সি 2n equal to 12 এইভাবে কি হয় না অ্যালোপলিপ্লয়েডি সৃষ্টি করা হয় এই রকম অ্যালোপলিপ্লয়েডির যদি আমি উদাহরণ দিই মূল গাছ রেফানাস স্যাটিভাস বাঁধাকপি ব্রাসিকা ওলারেশিয়া এদের ক্রস করে যে গাছটা উৎপন্ন হলো তার নাম হচ্ছে রেফানো ব্রাসিকা যার উপরেরটা হচ্ছে বাঁধাকপি নিচেরটা হচ্ছে মূল যদিও বন্ধা যদিও বীজ উৎপন্ন করতে পারেনি কিন্তু বিজ্ঞানীরা উদ্ভিদ সংকরায়ন পরীক্ষায় রেফানো ব্রাসিকা রেফানা স্যাটিভাস মূল গাছ আর ব্রাসিকা ওলারেশিয়া বাঁধাকপির মধ্যে সংকরায়ন ঘটিয়ে এই রকম উদ্ভিদ তৈরি করেছে ট্রিটিকাম অ্যাস্টিভাম গম সিকেল সিরিয়াল রাই জানিস তো সাদা শস্যের এদের সংকরায়নের ফলে যে উদ্ভিদটা তৈরি করা হয়েছে ট্রিটিকাম থেকে ট্রিটি আর সিকেল সিরিয়াল থেকে কেল ট্রিটিকেল রেফানোব্রাসিকা ট্রিটিকেল এগুলো কিন্তু কৃত্রিমভাবে তৈরি সবই কিন্তু অ্যালোপলিপ্লয়েডির উদাহরণ উদ্ভিদ সংকরায়ন পরীক্ষায় দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে কি করা হয়েছে না সংকরায়ন ঘটানো হয়েছে স্যার সিকেলের পরের বানানটা মনে করছি সিরিয়াল CEREAL হ্যাঁ পটাটো টমেটো টপেটো না ওর নাম হচ্ছে টপেটো হ্যাঁ হ্যাঁ বন্ধ করে বল শুনতে পাবো সবুজ ফুলকপি নিজে উৎপন্ন ওগুলো ওখানে সংকরায়ন সবুজ ফুলকপি তো প্রাকৃতিক ব্রকোলি ভালো জিনিস উপকারী জিনিস কিন্তু টেস্ট ফ্রেশ হয়েছে আমরা ব্রকোলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা এরপরে যেটা যাব
আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন। তার মানে আমরা দেখে এলাম ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হলো, সেটা 12-1, 12-2, 12+1 +2 হতে পারে, বা বেশি ক্রোমোজোম সংখ্যার সরল গুণিতক হতে পারে, নাও হতে পারে। এবার গঠনগত পরিবর্তন হবে। ছিল ক্রোমোজোম, হয়ে গেল ছোট। ছিল ক্রোমোজোম, তার সঙ্গে কোনো খণ্ডক যুক্ত হয়ে গেল বড়। ছিল ABCD, হয়ে গেল ABDC, উল্টে গেল। CD ছিল, হয়ে গেল DC। বা দুটো ক্রোমোজোম, দুটো আমরা জেনে এসেছি সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। ABCD PQRS, PQ এখানে চলে গেল, AB এখানে চলে এলো, তাহলে অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যে কি হবে? দেহাংশের বিনিময় ঘটবে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখ, ছিল এই ক্রোমোজোম, বড় হলো বা ছোট হলো, গঠনগত পরিবর্তন। ABCD ছিল, হয়ে গেল DC, গঠনগত পরিবর্তন। ABCD PQRS, PQCD ABRS, গঠনগত পরিবর্তন। তার মানে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনকে আমরা চারটে ভাগে ভাগ করি। কি কি? এখানে কি হবে না, ক্রোমোজোম তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কি হবে? পরিবর্তন হবে। একটাকে আমরা কি বলবো? যদি একটা অংশ যদি কেটে যায়, ডিলিশন, বা একে আমরা কি বলবো? ডেফিসিয়েন্সি, অভাব ঘটেছে। যদি একটা খণ্ডক যদি যুক্ত হয়, তখন আমরা তাকে কি বলবো? অ্যাডিশন, বা আমরা তাকে কি বলবো? ডুপ্লিকেশন। যে জিন সঞ্চারিত ছিল 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে, তাহলে কি হবে? উল্টানো হয়ে যাবে। উল্টালে আমরা তাকে কি বলবো? ইনভার্সন। আর যদি সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে দেহাংশের বিনিময়কে আমরা বলি ক্রসিং ওভার, অসমসমস্ত ক্রোমোজোমের মধ্যে দেহাংশের বিনিময়কে আমরা কি বলি? ট্রান্সলোকেশন। আমরা পরের দিন এই চারটে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন, পরের দিন মানে পরের দিন হবে পরীক্ষা, পরীক্ষার পরের শিফটে। স্যার পরের দিন কি শুধু পরীক্ষা